ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন দাদি নানির কোলে মাথা রেখে বা তাদের ঘিরে গোল হয়ে বসে গল্পের আসর জমত। চলুন সেই চেনা সুর আর আবহে আজ একটা গল্পকে নতুন করে আবিষ্কার করি। ভাবা যায় শুধু এই একটা লাইন আর আমরা সোজা চলে যাই আমাদের সেই ছোটবেলায়, রাজা রানী রাক্ষস খক্ষসের সেই জাদুকরী জগৎ, যেখানে ভয় যেমন ছিল তার চেয়েও অনেক বেশি ছিল আকর্ষণ। এই বাক্যটা শুনলেই কেমন যেন একটা নস্টালজিয়া কাজ করে, তাই না? তো চলুন না, আজ এমনই একটা গল্পের গভীরে ঢোকা যাক। আমরা আজকে কথা বলবো নাবিল মুহতাসিমের লেখা ত্রাসন বইটার একটা রিভিউ নিয়ে, আর দেখব এই আধুনিক রূপকথার রহস্যময় জগতে ঠিক কি লুকিয়ে আছে। তো ট্র্যাশন বইটা ঠিক এই কাজটাই করেছে, আমাদের সেই চেনা জানা রূপকথাকে ফিরিয়ে এনেছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এটা একদমই বাচ্চাদের রূপকথা নয়, বরং এর সাথে মিশে গেছে হাই ফ্যান্টাসি, আর কি বলবো, টান টান থ্রিলার। মানে ভাবুন একবার, সেই রাজা রানী রাখাল বালক রাজকন্যা সব চেনা চরিত্রগুলো আছে, কিন্তু তাদের গল্পটা আর আগের মতো সরল নয়। এখানে জড়িয়ে আছে গভীর ষড়যন্ত্র, রহস্য, মানে একটা আস্ত থ্রিলার। আসলে লেখক এখানে শুধু একটা গল্প বলেননি, তিনি রীতিমতো একটা বিশাল জগৎ তৈরি করেছেন। আর এই জগতেই কিন্তু একটা নয়, অনেকগুলো গল্পের স্রোত একসাথে এসে মিশেছে। চলুন দেখা যাক কি আছে এর ভেতরে। গল্পের শুরুটাই হচ্ছে একটা রাজনৈতিক পটপরিবর্তন দিয়ে। ভিতরগড়ের রাজা ৫০ বছর ধরে শাসন করছেন, এখন তিনি ক্ষমতা ছাড়তে চান। কিন্তু এখানেই গল্পের শুরু। এই ক্ষমতা হস্তান্তর কি শান্তিতে হবে, নাকি এর ভেতর থেকে জন্ম নেবে এক ভয়াবহ সংকট? রিভিউয়ার কিন্তু শুরুতেই একটা বড়সড় রহস্যের গন্ধ পাচ্ছেন। আর ঠিক তারপরেই আমাদের পরিচয় হয় গল্পের এক হিরোর সাথে। যদিও সে ঠিক গতানুগতিক হিরো নয়, কমল নামের এক সাধারণ রাখাল বালক। গ্রাম থেকে তাকে পাঠানো হয়েছে রাজধানীতে বিশাল এক দায়িত্ব দিয়ে। তার এই যাত্রা যে মোটে সহজ হবে না, সেটা কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যায়। বাহ, দারুণ তো! গল্পের ৩ নম্বর সুতোটা জড়িয়ে আছে এক রাজকন্যাকে নিয়ে। কিন্তু না, সে কিন্তু কোনো বিপদে পড়া অসহায় রাজকন্যা নয়, বরং তার বিয়ের আয়োজন, মানে স্বয়ম্বর সভাটায় নাকি একটা বিরাট ষড়যন্ত্রের ফাঁদ। এখন প্রশ্ন হল, কে এই ফাঁদ পেতেছে আর কার জন্যই বা পাতা হয়েছে? আর চতুর্থ প্লটলাইনটা হল প্রতিশোধের। ভিতরগড়ের ছোট কুমার, যে কিনা এক রাক্ষসের আক্রমণে নিজের রাজ্য, নিজের পরিবার সবকিছু হারিয়েছে, কোনোভাবে সে বেঁচে ফিরেছে, আর এখন তার মাথায় একটাই জিনিস ঘুরছে: প্রতিশোধ। এই যে চারটা আলাদা গল্প, এরা কিভাবে এক জায়গায় এসে মিলবে, রিভিউয়ারের মতে এটাই এই বইয়ের সবচেয়ে বড় ম্যাজিক। তো এই যে এত বড় একটা জগৎ, এতগুলো চরিত্র, এতগুলো গল্পের লাইন, সব কিছু সামলাতে গিয়ে লেখকের কোন দিকগুলো সবচেয়ে ভালো কাজ করেছে, আর কোথায় বা কিছুটা খামতি রয়ে গেছে? চলুন এবার রিভিউয়ারের চোখে সেই বিশ্লেষণটা দেখি। রিভিউয়ারের মতে এই বইটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর সেটিং। মানে গল্পটা আমাদের নিজেদের অঞ্চলের, এই উপমহাদেশের। বিদেশি ফ্যান্টাসির জগতে আমরা এত বেশি অভ্যস্ত যে নিজেদের মাটির গন্ধমাখা একটা হাই ফ্যান্টাসি পড়াটা নাকি এক কথায় অসাধারণ একটা অভিজ্ঞতা। লেখকের এই চেষ্টাটা সত্যিই প্রশংসার যোগ্য। তো এক নজরে যদি দেখি রিভিউয়াররা কি পছন্দ করেছেন। প্রথমত ওই যে বললাম, উপমহাদেশের প্রেক্ষাপট। দ্বিতীয়ত বিশাল একটা জগৎ তৈরির চেষ্টা। আর সবশেষে গল্পের এন্ডিংটা, যেটা ছিল একদম অপ্রত্যাশিত আর দারুণ। অন্যদিকে কিছু ঘাটতির কথাও তিনি বলেছেন, যেমন অনেক বেশি ডিটেলিংয়ের কারণে গল্পের গতি মাঝে মাঝে একটু স্লো হয়ে গেছে, আর কিছু চরিত্রের বিকাশ ঠিকমতো হয়নি, এবং কিছু প্রশ্ন যেন উত্তর ছাড়াই রয়ে গেছে। রিভিউয়ার এগুলোকে ঠিক দুর্বলতা না বলে অপূর্ণ সুযোগ বলেছেন। মানে এই জায়গাগুলোতে গল্পটা আরও বড়, আরও এপিক হয়ে ওঠার সুযোগ ছিল। যেমন ধরুন, বিভিন্ন রাজ্যের মধ্যে যে একটা সংঘাতের আভাস দেওয়া হয়েছে, সেটাকে আরও বড় করে দেখানো যেত। বা রাজকন্যাকে বিয়ে করতে আসা রাজকুমারদের কি হলো, সেই রহস্যটা খোলাসা করা যেত। এই ছোট ছোট বিষয়গুলো গল্পের মূল আনন্দকে নষ্ট করে না, কিন্তু একটা অতৃপ্তি রেখে যায়। আচ্ছা, এবার আসা যাক চরিত্রদের কথায়। আর লেখকের লেখার স্টাইলটা নিয়েই বা রিভিউয়ার কি বলেছেন, চলুন একটু বিস্তারিতভাবে জানি।
এখানে একটা বেশ ইন্টারেস্টিং পর্যবেক্ষণ আছে। রিভিউয়ার বলছেন গল্পের যাকে আমরা মেন হিরো ভাবছি মানে ছোট কুমার, তাকে যেন ঠিকমতো ফোকাসই করা হয়নি। তার চেয়ে বরং পার্শ্ব চরিত্র রাখাল কমল অনেক বেশি মনোযোগ পেয়েছে। আবার গল্পের অন্যতম প্রধান ভিলেন বা ষড়যন্ত্রকারী রানী সুয়ারানী, তার আসল পরিচয় আর পেছনের গল্পটা এত দেরিতে এসেছে যে ইম্প্যাক্টটা কিছুটা কমে গেছে। এই ব্যালেন্সের অভাবটা তার চোখে পড়েছে। লেখকের স্টাইলটা নিয়ে রিভিউয়ারের মতোটা বেশ ইন্টারেস্টিং। তিনি বলছেন লেখক অনেক জায়গায় পুরো বাক্য না লিখে অসম্পূর্ণ রেখে ভাবটা বোঝানোর চেষ্টা করেছেন। এটা একটা এক্সপেরিমেন্টাল স্টাইল। রিভিউয়ারের মতে এই স্টাইলটা কিছু কিছু জায়গায় বেশ কাজে দিয়েছে, একটা অন্যরকম ফিল দিয়েছে, কিন্তু আবার অনেক জায়গায় ব্যাপারটা ঠিক জমেনি, পড়তে একটু খাপছাড়া লেগেছে। তো এত সব ভালো মন্দ আলোচনার পর আসল প্রশ্নটা তো এটাই, বইটা কি শেষ পর্যন্ত পড়া উচিত? রিভিউয়ারের ফাইনাল ভার্ডিক্টটা কি, চলুন জেনে নেওয়া যাক। ফাইনাল ভার্ডিক্টে যাওয়ার আগে বইয়ের নামটা নিয়ে একটু কথা বলা যাক। ত্রাসন। রিভিউয়ারের একটা অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন। নামটা এসেছে দুটো শব্দ থেকে, ত্রাস আর শাসন, মানে ত্রাসের শাসন, বা ইংরেজিতে বললে রুল অফ টেরর। এই একটা নামই কিন্তু পুরো গল্পের থিমটাকে ধরে ফেলেছে। দারুণ না ব্যাপারটা? তো সব মিলিয়ে রিভিউয়ারের শেষ কথা কি? এক কথায়, যারা আমাদের নিজেদের মানে দেশীয় আবহের রূপকথা বা ফ্যান্টাসি পড়তে ভালোবাসেন তাদের জন্য এটা মাস্ট রিড। বইটার ওয়ার্ল্ড বিল্ডিং অর্থাৎ জগৎ নির্মাণের ব্যাপারটা খুবই আকর্ষণীয়। হ্যাঁ, এটা ঠিক যে চরিত্রদের গভীরতা নিয়ে খুব বেশি আশা না রাখাই ভালো, তবে সব মিলিয়ে আমাদের চেনা জানা এক জগতে নতুন করে ডুব দেওয়ার জন্য ত্রাসন একটা দারুণ জার্নি হতে পারে। রিভিউয়ার আলোচনাটা শেষ করেছেন খুব সুন্দর একটা পয়েন্ট দিয়ে। আচ্ছা, এটা কি রূপকথা নাকি ফ্যান্টাসি? তার মতে এই দুটোতে আসলে কোনো পার্থক্যই নেই। আমরা ছোটবেলায় যেটাকে রূপকথা বলতাম, বড় হয়ে সেটারই তো একটা গালভরা নাম দিয়েছি ফ্যান্টাসি। কাজ তো দুটোই এক, আমাদের কল্পনাকে জাগিয়ে তোলা। আর এই আলোচনাটা শেষ করা যাক এই প্রশ্নটা দিয়ে। আমাদের সেই ছোটবেলার রূপকথাগুলো, ওরা যখন আমাদের সাথে সাথে বড় হয়ে ওঠে তখন ওদের চেহারাটা কেমন হয়? ত্রাসন হয়তো সেই প্রশ্নেরই একটা ঝলক দেখানোর চেষ্টা করেছে। আমাদের চেনা গল্পগুলো সময়ের সাথে সাথে কতটা জটিল, কতটা গভীর আর কতটা বাস্তব হয়ে উঠতে পারে, সে ভাবনাটাই হয়তো এই বইটা আমাদের জন্য রেখে যায়।